নমস্কার, আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পটি হচ্ছে উন্মাদ। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। আমাকে উঠিতে দেখিয়া শচীশ বলিল, সে কি এরই মধ্যে এলে? যখন গারদটা একবার দেখেই যাও। আমি বলিলাম, সে কথা মন্দ নয়, চলো। শচীশ আমার বাল্য বন্ধু, এখন পাগলা গারদের ডাক্তার। কার্যগতিকে এ অঞ্চলে আসিয়া পড়াতে অনেক দিন পর তার সঙ্গে সাক্ষাৎ। কত রকমের পাগলজি দেখিলাম। কেহ শিবনেত্র হইয়া ভোম ভোলানাথের মতোই ধ্যান আসনে বসিয়া আছে, কেহ হাসিতেছে কাঁদিতেছে, কেহ নাচিতেছে গাহিতেছে, কেহ বা চেঁচাইয়া আকাশ ফাটাইতেছে। একজন আমাকে গম্ভীরভাবে ডাকিয়া চুপি চুপি কানে কানে বলিল, আপনি যদি কারুকে কিছু না বলেন তাহলে একটা ভালো খবর দিতে পারি। আমি বলিলাম, আচ্ছা, কারুকে বলবো না, বলুন। পাগল বলিল, আপনি কি রাতারাতি নবাব হতে চান? খুব চাই। শুনুন তবে, দেখবেন কাউকে যেন বলবেন না। আমি যখরধনের সন্ধান পেয়েছি, 7 ঘরা মোহর, 1 বাক্স হিরে জহরত কোথায় আছে আপনাকে বলে দেব। সে বলিল, এ কি ফস করে বলে ফেলবার কথা? আসুন, আগে একটু বসুন, বিশ্রাম করুন, তারপর ধীরে সুস্থে একে একে সব বলছি। আমি হাসিয়া বলিলাম, আচ্ছা, পরে আরেকদিন এসে সব শোনা যাবে, আজ আর সময় নেই। আরেক জায়গায় দেখিলাম একটি লোক একখানা কাঁচ লইয়া জলে ডুবাইতেছে, সানে ঘষিতেছে, আর মাঝে মাঝে কাঁচখানা এক চোখ ভুজিয়া দেখিতেছে। আমি তাকে অনেক ডাকিলাম, সে কিন্তু একবার মুখও তুলিল না, আমার কথার উত্তরে একটা টু শব্দও করিল না। শচীশ বুঝাইয়া দিল, এর বিশ্বাস ইনি শীঘ্রই বিজ্ঞান রাজ্যে যুগান্তর উপস্থিত করবেন। ওর ব্রত কাঁচখানাকে মেজে ঘষে একেবারে খাঁটি হিরে করে ফেলা। যতদিন এই মহৎব্রত উদযাপন না হয়, এর ধীরপণ ততদিন ইনি মনই থাকিবেন। আরেকজন আমাকে ডাকিয়া বড়ই দুঃখিতভাবে নালিশ জানাইল, মশাই, এরা জিনিয়াসের উপরে কীরকম যাচ্ছে তাই জবরদস্তি করে, জানেন? আমি বলিলাম, কীরকম? সে তার মাথাটি ঘুরাইয়া ফিরাইয়া দেখাইয়া বলিল, দেখুন মশাই, দেখুন, এর আমার মাথার চুল খাটো করে ছেটে দেয়, আমার মানা মানে না। মাথায় বাবরি কাটা চুলোই যদি না রহিল, লোকে তবে আমাকে কবি হিসাবে কীভাবে চিনবে বলুন তো? আমি হাসি চাপিয়া বলিলাম, হ্যাঁ, তা যা বলেছেন। পাগল খুশি হইয়া বলিল, আপনাকে রসিক বলে আমার সন্দেহ হচ্ছে। আরে শুনুন, আমি কাগজ কলম চাইলে এরা তো কিছুতেই দেয় না, উল্টে দাঁত বার করে হাসে। হায় হায়, কাগজ কলমে যদি না রইল, কবি তবে কেমন করে কবিতা লিখবে? কেমন করে দুঃখিনী বঙ্গভাষার মুখোজ্জ্বল করবে? এরা ভাবে আমি বুঝি পাগল। তার কথা শেষ হইতে না হইতেই আমি সরিয়া পড়িলাম। পাগল কবি আমাকে ডাক দিয়া বলিল, আহ, আমার কপাল, আপনিও ওই দলে? মশাই, যাবেন না, যাবেন না। পাগলের সঙ্গে জিনিয়াসের কতটা যে সম্পর্ক, আগে সেটা প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করে দিই, আসুন। শচীশ বলিল, ইনি ভাবেন কবিতা লিখলেই ডাল ছেঁড়া পাকা আমের মতো নোবেল প্রাইজ এর হস্তগত হবে। এর মনে দৃঢ় ধারণা, পাছে ইনি নোবেল প্রাইজ পেয়ে যান, সেই হিংসায় রবি ঠাকুরই ষড়যন্ত্র করে একে নির্বাসিত করে রেখেছেন। বাস্তবিকই এ এক নতুন দুনিয়া, এখানে সমস্তই আজব ব্যাপার, সকলেই এখানে ঝুঁকি, কেননা এদের বিশ্বে বাস্তব বলিয়া কোনো কিছুই নাই। সামনেই একটি ঘর। প্রথমে ভাবিয়াছিলাম ঘরে কেউ নাই, কিন্তু তারপরেই দেখিলাম এক কোণে আধা অন্ধকারে আবছায়ার মতো এক মূর্তি, একেবারে যেন দেয়ালের সঙ্গে মিশিয়া স্তব্ধভাবে বসিয়া আছে। বিশীর্ণ তাহার দেহ, বিষণ্ণ তাহার মুখ। আমাদের পায়ের শব্দে চমকিয়া সে মুখ তুলিয়া চাহিল। শচীশকে দেখিয়া তার কোটরগত অর্ধনিমীলিত চোখ দুটি একটু উজ্জ্বল হইয়া উঠিল। আস্তে আস্তে বলিল, কে, ডাক্তার? শচীশ বলিল, এখন কেমন আছেন? একটু ম্লান হাসিয়া সে উঠিয়া দাঁড়াইল। তারপর পা দুটা যেন কোনো মতে টানিয়া টানিয়া আমাদের কাছে আসিয়া শচীশের দিকে অস্থি চর্মসার একখানা হাত বাড়াইয়া দিয়া বলিল, দেখুন। এতক্ষণ ভালো করিয়া লোকটার চেহারা দেখিয়া আমার গা শিহরিয়া উঠিল।
হঠাৎ দেখিলে মনে হয় যেন শ্মশানের মরাকে তুলিয়া আনিয়া ভূতুরে বিদ্যায় কে তাহাকে জীবন্ত করিয়া চলাইতেছে ফিরাইতেছে। ওহ, আর তার সেই বুকের ও কণ্টার হাড়গুলা, সেগুলার উপরে যেন মাংসের লেশ মাত্র নেই। প্রতি নিঃশ্বাসেই ভয় হয় উপরকার পাতলা চামড়ার ঢাকনি ফুরিয়া এই মুহূর্তেই তাহারা বুঝি বাহির হইয়া পড়িবে। আমি স্তম্ভিত নেত্রে তাহার দিকে চাহিয়া কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলাম। শচীশ তাহার হাত ধরিয়া যতক্ষণ তার নারী পরীক্ষা করিতে লাগিল, ততক্ষণে সেই উদ্বেগে ও আগ্রহে বিস্ফারিত চক্ষে শচীশের মুখের দিকে চাহিয়া রহিল। শচীশ বলিল, আপনার নাড়িতে এখনো জ্বর আছে। কিঞ্চিৎ নিশ্চিন্ত হইয়া সে বলিল, বুকটা দেখো তো ডাক্তার। শচীশ বুকটা খানিকক্ষণ পরীক্ষা করিয়া বলিল, আপনার যক্ষা রোগ হয়েছে। রোগী একটি অস্বস্তির নিঃশ্বাস ফেলিয়া আপন মনে মৃদুস্বরে বলিল, আহ, বাঁচলুম। তারপর সে আবার ঘরের কোণে গিয়া বসিয়া পড়িল। বাহিরে আসিয়া শচীশকে জিজ্ঞাসা করিলাম, কি ভয়ানক! এই কে শচীশ? শচীশ বলিল, আশ্চর্য পাগল। বছরের কমাস এ লোকটি সহজে মানুষের মতো থাকে, কিন্তু যতই বর্ষা ঘনিয়ে আসে এই পাগলামিও তত বিষম হয়ে ওঠে। তখন ওর কাছে ঘেঁষে কার সাধ্য। জিজ্ঞাসা করিলাম, যক্ষা রোগ হয়েছে শুনে লোকটা অমন খুশি হয়ে উঠল যে? শচীশ হাসিয়া বলিল, যক্ষা টক্ষা ওর কিচ্ছু হয়নি, ও আমার মিছে কথা। সে কি হে? হ্যাঁ, আমি যদি বলতুম আপনি ভালো আছেন, তাহলে ও রসাতল কাণ্ড বাঁধিয়ে দিত। তারপর খাওয়া দাওয়া ছেড়ে হয়তো উপোস করেই মরে যেত। প্রথম যখন এখানে ডাক্তার হয়ে আসি, তখন ওর হালচাল জানা না থাকাতে ভারী মুশকিলে পড়ে গিয়েছিলাম। আমি বিস্মিত স্বরে বললাম, এরকম পাগলের কথা তো কখনো শুনিনি। শচীশ বলিল, ভদ্রবংশে লোকটির জন্ম, বেশ ভালো লেখাপড়াও জানে, ওর জীবনের কথাও অদ্ভুত। গেল বছরে ওর পাগলামি যখন বেড়ে ওঠেনি, আমি তখন কৌতূহলী হয়ে একদিন ওর পরিচয় জিজ্ঞাসা করি। সেদিন সে কিছু বলল না বটে, কিন্তু দিন কতক পরে ওর হাতে লেখা মস্ত এক চিঠি পেলুম। তাতে ওর নিজের কথা সব খুলে লেখা ছিল। আমি আগ্রহের সঙ্গে বলিলাম, সে চিঠি তুমি ছিঁড়ে ফেলোনি? না, ছিঁড়ে ফেলবার চিঠি নয়, সত্যি মিথ্যা জানি না, কিন্তু সেই কাগজখানায় যা লেখা আছে তা অতি ভয়ানক ব্যাপার। হয়তো তাতে পাগলের পলাবও কিছু কিছু আছে। কারণ আমার বিশ্বাস যে চিঠিতে ও লোকটি যে সব ঘটনার কথা বলেছে, সেই ঘটনাগুলি ঘটবার আগেই ওর মাথায় পাগলামির ছিট ঢুকেছিল। তুমি বোধহয় জানো, লোকে যখন প্রথম পাগল হয় তখন কোনো একটা অস্বাভাবিক বিষয়ে ঝোঁক পড়ে। সেই অবস্থায় প্রথম প্রথম সে কার্যকারণের জ্ঞান হারায় না, কিন্তু তারপর সেই ঝোঁকটা ক্রমে যতই বেশি হয়ে উঠতে থাকে, উন্মাদ রোগ ততই ঘাড়ে চেপে বসে। হয়তো এই লোকটিরই সেই দশা হয়েছিল। চিঠি পড়লে তুমিও তা বুঝতে পারবে। তুমি কি সেই চিঠি পড়তে চাও? বিশ্বাস করো আর নাই করো, সেটা পড়ার মতো চিঠি বটে। আমি বলিলাম, পড়ব বই কি। শচীশের বৈঠকখানায় পাগলের পত্র লইয়া ইজি চেয়ারে শুইয়া পড়িলাম। চিঠিতে যা লেখা ছিল তা এই, ডাক্তার, আমি যে পাগল, আমার এই পরিচয় কি যথেষ্ট নয়? পাগলের কথায় কে বিশ্বাস করবে? তোমার গারদে কত লোক আছে, তাদের কেউ কেউ মনে করে আমি সম্রাট, কেউ মনে করে আমি কবি, কেউ মনে করে আমি দেবতা, কিন্তু তোমরা জানো তারা শুধু পাগল, খেয়ালের স্বপনে মশগুল হয়ে আছে। তাদের কথা তোমরা তুড়ি মেরে স্রেফ উড়িয়ে দাও। আমার কথাতেই বা তোমাদের বিশ্বাস হবে কেন? তবু আমার কথা কেন যে তুমি জানতে চেয়েছো, তাই ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু জানতে যখন চেয়েছো, আমি যতটা পারি সব খুলে লিখব। মনের কথা চেপে রাখার বড় কষ্ট। পাগলরা তা পারে না বলেই তারা এত দিল খোলা হয়। আমি এখনো পাগলের সব গুণে গুণী নই। মনের কথা তাই মনেই চেপে রাখতে পারি, কিন্তু এ কথা চাপবার চাপ মনকে আমার জাতাকলের মতো পিষে ফেলছে। এতদিন তাই যা পারিনি, আজ তা করব। সব তোমাকে বলবো। বিশ্বাস করো ভালোই, না করো পাগলামি বলে উড়িয়ে দিও। আমি শুধু বলে খালাস হতে চাই। আরেক কথা, আমি পাগলাগারদে আছি বটে,
কিন্তু এখন ঠিক পাগল নই। তুমি তো জানো, বর্ষাকালটাই উন্মাদ রোগ এসে আমার ঘাড়ে চেপে বসে। কিন্তু অন্য সময়ে আমি আর পাগলামির স্বপ্ন দেখি না। এই সময়টাই মনে হয় আমি যেন সবে ঘুম থেকে জেগে উঠেছি। কেন মনে হয় জানি না, কিন্তু মনে হয়। সবে ঘুম ভাঙলে মানুষের দেহ যেমন একটা অলস জড়তায় আচ্ছন্ন হয়ে থাকে, আমিও তেমনি আচ্ছন্ন হয়ে থাকি। এই সময়টা আমি ভাবতে পারি, সে ভাবনায় একটা কার্যকারণের ধারা পাই, যে ধারা পাগলের চিন্তাই থাকে না। এতেই বুঝি আমি এখন পাগল নই। ছেলেবেলাতেই বাপ মা আমার মারা যান। আমি মানুষ হয়েছি মামার বাড়িতে। শুনেছি বাবা মরবার আগেই পাগল হয়েছিলেন। আমার অতি বৃদ্ধ পিতামহও পাগল ছিলেন। কাজেই বোঝা যাচ্ছে আমাদের বংশে পাগলামির চর্চা হচ্ছে পুরুষানুক্রমে। মামাদের দৌলতে আমি বিএ পাশ দিয়ে বিয়ে করি। তারপর নিজেদের গ্রামে ফিরে গিয়ে সংসার পাতি। কবছর কাটল বেশ। নির্মলা অল্প বয়সেই পাকা গিন্নি হয়ে উঠেছিল। তার যত্নে আমার গৃহস্থালিতে সর্বদাই লক্ষ্মীশ্রী বিরাজ করত। আমাদের আর কোনো দুঃখ ছিল না। কেবল একটি সন্তানের অভাবে নির্মলা মাঝে মাঝে মুখ ভার করে থাকত। নির্মলা যে শুধু গুণে লক্ষ্মী ছিল তা নয়, রূপও সে ছিল সরস্বতীর মতন। যেমন মুখ তেমনি রং, তেমনি গড়ন। আমার মতো গৃহস্থের সংসারে সে যেন ভাঙ্গা ঘরে চাঁদের আলো। তাকে নিয়ে আমিও কিছু বিব্রত হয়ে থাকতাম। কেন তা বলছি। নির্মলার রূপের খ্যাতি সারা গায়ে রটে গিয়েছিল। পাড়ার কতগুলো বকাটের ছোড়াকে আমার বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখতুম। 2-4খানা উড়ো চিঠিও আমার বাড়ির মধ্যে এসে পড়েছিল। অবশ্য সেসব চিঠির কথা আমি টেরও পেতুম না, নির্মলা যদি সেগুলো এনে আমায় না দেখাতো। ডাক্তার, স্পষ্ট কথা বলতে কি, স্ত্রীলোককে আমি তেমন ভালো চোখে দেখতুম না। নারী ঘরে লক্ষ্মী হতে পারে, কিন্তু লক্ষ্মীর মতোই সে চঞ্চলা। কখন যে কার উপর সদয় হবে, শিবের বাবাও তা বলতে পারেন না। শক্ত পুরুষের পাল্লায় না পড়লে রমণী কখনো ঠিক থাকতে পারে না, এই ছিল আমার ধারণা। কামিনী ফুলকে চোখে চোখে রাখতে হয়, নইলে কোনোদিন দেখবে হয়তো তোমার গলার মালা অন্যের গলায় ঝুলছে। সুতরাং নির্মলাকে আমি পই পই করে মানা করে দিতুম, অন্দরের আড়াল থেকে কোনো মতে যেন সে বাইরে বেরিয়ে না পড়ে। নির্মলার কথা বেশি বড় কইত না, উত্তরে আচ্ছা বলে অন্য কাজে চলে যেত। ঘরের দিকে এবং পরের দিকে দুদিকে আমার দৃষ্টি ছিল সমান সতর্ক। একদিন ভিন ঘাঁ থেকে ফিরে আসছি। বাড়ির কাছে এসে দেখি একটি ছোড়া দরজার ফাঁক দিয়ে আমার বাড়ির ভিতর পানে কি দেখছে। কি যে দেখছে তা আমার বুঝতে দেরি হলো না। এখানে কথার চেয়ে গায়ের জোরের দাম বেশি। অতএব আমি ছুটে গিয়ে তার গণ্ডে এমন এক প্রচণ্ড চর কষিয়ে দিলাম যে সামলাতে না পেরে সে ধরাম করে মাটির উপর পড়ে গেল, একেবারে অজ্ঞান। সে অজ্ঞানতা থেকে গ্রামের আর সকলেই পরম জ্ঞান লাভ করল। কেননা এরপর থেকে আর কারুকে আমার বাড়ির ত্রিসীমানায় উঁকিঝুঁকি মারতে দেখিনি। আমিও জেনে রাখলুম, এই লোকগুলির রূপের প্রতি তৃষ্ণা যত, কিলচরের প্রতি বিতৃষ্ণাও তত। একদিন বিকালে বাড়ির সম্মুখে পায়চারি করছি। হঠাৎ দেখলুম এদিক পানে একজন লোক আসছে। লোকটি বয়সে যুবা, দেখতেও সুশ্রী। চোখে সোনার চশমা, হাতে বাঁধানো ছড়ি। পরনের কাপড় চোপড় দেখলে বোঝা যায় বাবুয়ানার দিকে ঝোঁক আছে 16 আনা। ছেলেবেলায় পরের বাড়িতে খেয়ে মানুষ হয়েছি, নিজে কখনো বাবুয়ানার বায়না ধরবার সুবিধা পাইনি। এই জন্য কিনা জানি না, যারা বাবুয়ানা করতো তারা ছিল আমার চোখের বিষ। কাজেই এই সভ্যভব্য নব্যবাবুটির প্রতি গোড়া থেকে আমার মন চটে গেল। লোকটি বরাবর আমার সম্মুখে এসে দাঁড়ালো। ছড়ি দিয়ে আমার বাড়িটা দেখিয়ে সে বলল, এই বাড়িখানা কার মশাই? আমি শুষ্ক স্বরে বললুম, মশাইয়ের সে খোঁজে দরকার। লোকটি একটু অপস্রুত হয়ে বলল, না না, এটা কি বিনয়বাবুর বাড়ি? আমি তাকেই খুঁজছি। মশাইয়ের আশা হচ্ছে কোথা থেকে? আমি সম্প্রতি এখানকার সরকারি হাসপাতালে ডাক্তার হয়ে এসেছি। লোকটি পদস্থ বটে, কাজে একটু নরম হয়ে বললুম, আজ্ঞে, আমারই নাম বিনয়বাবু। আগন্তুক একবার আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে বলল, আপনি নির্মলার স্বামী? নমস্কার বিনয়বাবু, নমস্কার। বিনয়বাবু বলতে
এ ঠিক করে নিলে নির্মলার স্বামী, অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে নির্মলাকে এ চেনে এবং কান টানলে মাথা আসে চলে বিনয়বাবুকে এই খুঁজছে নির্মলারই খোঁজ পাওয়ার জন্য। আগন্তুক বলল, তাহলে বিনয়বাবু বাড়ির ভিতরে একবার দয়া করে বলো সঙ্গে যে ললিত এসেছে দেখা করতে। কে ললিত? ভাবতে ভাবতে ভেতরে গেলুম। নির্মলা তখন বসে বসে একটা বিড়ালের গলায় ঘুঙুর পরাচ্ছিল। আমি বললুম, হ্যাঁ গা, ললিত নামে কারো কি তুমি চেনো? নির্মলা একবার চমকে উঠল। সেই চমকানি আমার চোখ এড়ালো না। বিড়ালটাকে ছেড়ে দিয়ে নির্মলা বলল, কেন গা? নির্মলার মুখ চোখের উপর নজর রেখে আমি বললুম, ললিত বলে একটা লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কে সে? নির্মলার মুখ প্রথমে কেমন একরকম হয়ে গেল, তারপরেই সে কিন্তু খুব খুশি হয়ে উঠল। বলল, ললিত এসেছে? যাও যাও, তাকে ডেকে আনো। আমি অটলভাবে বললুম, যা জিজ্ঞেস করলাম তার জবাব কই? ললিত তোমার কে হয়? নির্মলা একটু থতমত খেয়ে বলল, ও ললিতের বাপের সঙ্গে আমার বাবার খুব বন্ধুত্ব ছিল। ললিত আমাকে ছেলেবেলা থেকেই জানে। আমি খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বললুম, ছেলেবেলায় থেকেই যখন তোমাকে জানে, তখন এটাও বোধহয় জানে যে তুমি এখন পর স্ত্রী। সে তোমার আত্মীয় নয়, তার সঙ্গে তোমার দেখা হওয়া অসম্ভব। নির্মলা কাঠের পুতুলের মতো ঘাড় হেঁট করে বসে রইল। বাইরে গিয়ে ললিতকে বললুম, আমার স্ত্রী এখন পাড়ায় নেমন্তন্নে গেছে। ললিত একবার আর চোখে আমার দিকে চাইল। বলল, আচ্ছা, কাল আমি আবার আসব। ললিতবাবু, কাল সে তার বোনের বাড়ি যাবে, ফিরতে রাত হবে। তার সঙ্গে আপনার দেখা হলো না বলে আমি দুঃখিত। সে বলল, নির্মলার বোন? সে কীরকম? সে তো এখানে থাকে না। আমি থতমত খেয়ে বললুম, আপনার বোন নয়, দূর সম্পর্ক। আমার দিকে ব্যঙ্গ দৃষ্টি নিক্ষেপ করে আর কিছু না বলে ললিত ছড়ি কোড়াতে কোড়াতে চলে গেল। বেশ বুঝলুম আমার চালাকি সে ধরে ফেলেছে। বাড়ির দিকে ফিরিবা মাত্র দেখলুম ছাদের এক কোণে লুকিয়ে নির্মলা দাঁড়িয়ে আছে। ওখানে কেন সে? ললিতকে দেখছিল। মনে মনে নিজের বুদ্ধিকে ধন্যবাদ দিলুম। ভাগ্যে পতঙ্গের সামনে আগুনকে আননি। নির্মলার এক বোন ছিল, নাম কমলিনী। সে আজ 1 বছর হলো বিধবা। হঠাৎ একদিন খবর এলো কমলিনী কুলত্যাগ করেছে। খবরটা শুনে আমি কিছুমাত্র আশ্চর্য হলুম না। এ তো স্বাভাবিক। কমলিনী যে রক্তে জন্মেছে, নির্মলার দেহ তো সেই রক্তেই আছে। অতএব বাগানের মালিকের সতর্ক হতে হবে। নির্মলা মাঝে মাঝে পাড়ায় মেয়ে মহলে তাস খেলতে যেত। আমি বারণ করে দিলুম, আমার হুকুম ছাড়া সে যেন আর কোথাও না যায়। নির্মলা হা না কিছুই বলল না। এমনি সময়ে হঠাৎ আমাকে ঘুষঘুষে জ্বরে ধরল। গায়ে একজন বাংলায় পাশ করা ডাক্তার ছিল। মাস 2 তার চিকিৎসায় রইলুম। তার ওষুধে সুফলের চেয়ে কুফল হলো বেশি। দিনে দিনে আমি ক্রমেই কাহিল হয়ে পড়তে লাগলুম। তারপর জ্বরের সঙ্গে দেখা দিল খুসখুসে কাশি। সেদিন সন্ধ্যাবেলায় আমার পা টিপে দিতে দিতে নির্মলা মৃদুস্বরে বলল, হ্যাঁ গা, এই ডাক্তারকে দিয়ে ওষুধ যখন কমলো না, অন্য ডাক্তার ডাকো না। আমি বললুম, গায়ে আর ডাক্তার কই? নির্মলা থেমে থেমে বলল, আচ্ছা, ললিতকে ডাকলে হয় না? সে তো সরকারি হাসপাতালের ডাক্তার। হাতযশ না থাকলে সে অত বড় কাজ পেত না। আমি তীব্র তিক্ত স্বরে বলে উঠলুম, না। আমার কণ্ঠস্বরে নির্মলা বোধ হয়ে ব্যথা পেয়েছিল, কারণ পা টিপতে টিপতে তখনই সে একবার থেমে পড়ল। অনেকক্ষণ চুপ করে বসে থেকে তবে সে আবার পা টেপা শুরু করল। ললিত ডাক্তারের কথা যে আমার মনে ছিল না তা নয়, কিন্তু তার সুন্দর মুখকে আমি ভয় করি। নির্মলা যে তাকে চায় সে কথা সেদিনই বুঝেছি, যেদিন সে ছাদ থেকে লুকিয়ে তাকে দেখছিল। ডাক্তার, চিঠি পড়তে পড়তে আমার মনের ক্ষুদ্রতা দেখে নিশ্চয়ই তুমি বিরক্ত হয়ে উঠছ। নিশ্চয়ই ভাবছ যে আমি কি জীব, কি হীন স্বভাবের লোক,
বাস্তবিক আজ এই গরাদে বসে নিজের চরিত্র বিশ্লেষণ করে চিঠি লিখতে লিখতে আমার স্বভাবের জন্য আমি আপনিই লজ্জিত হয়ে উঠছি। সন্দেহ রোগটি আমার ধাতের সঙ্গে কেমন মিশে গিয়েছিল। এই রোগ যদি আমার না থাকতো, তবে কি আজ আমাকে কেউ এই সুন্দর পৃথিবী থেকে, এই বিচিত্র সংসার থেকে, সেই বিমল প্রেমের আলিঙ্গন থেকে, সেই স্বাধীন উদ্দাম জীবন থেকে বঞ্চিত রাখতে পারতো? ডাক্তার, ডাক্তার, আমি লম্পট নই, মাতাল নই, অন্য কোনো পাপী নই, কিন্তু এক সন্দিগ্ধ প্রকৃতির জন্যই আজ আমি সকল হারা কাঙ্গাল, মানুষ হয়েও অমানুষ, জগতে থেকেও জীবন মৃত। থাক, যা বলছিলুম। ললিত ডাক্তারকে ডাকা হলো না। পরদিন আমার চিকিৎসা করতে এক কবিরাজ এলেন। কবিরাজ প্রাচীন বটে, কিন্তু অর্বাচীন কি প্রবীণ সেটা জানতুম না। তবে তিনি যে স্পষ্ট বক্তা এবং রোগীর কাছেও যে শিশুর মতো সরল, তার পরিচয় পেলুম। চোখ বুজে অনেকক্ষণ আমার নাড়ি পরীক্ষা নিরীক্ষা করে তিনি শুধু গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, এ এর মানে কি? জিজ্ঞাসা করলুম, জ্বর কতদিনে সারাতে পারবেন? কবিরাজ মাথা তুলে ঢুলুঢুলু চোখে কড়িকাঠের দিকে তাকালেন, অর্থাৎ জ্বর সারা না সারা সমস্তই ভগবানের হাতে। একটু বিরক্ত হয়ে বললুম, কবিরাজ মশাই, শুধু ভগবানকে ডেকে যদি অসুখ সারাতে হয়, তবে আপনাকে ডেকে লাভ কি? কবিরাজ বললেন, আমরা নিমিত্ত মাত্র। বাবা, তোমার অসুখ কিছু গুরুতর। অসুখটা কি? যক্ষা। আমার বুকটা চ্যাট করে উঠল। দরজার কাছে ধূপ করে একটা শব্দ হলো। সেখানে ঘোমটা দিয়ে নির্মলা দাঁড়িয়েছিল। চেয়ে দেখি মাটির উপর সে হুমড়ি গিয়ে পড়ে আছে। এতদিন জ্বর হলেও আমি উঠে বসে নড়ে চড়ে বসতুম, তাতে কোনো কষ্ট হতো না, কিন্তু ব্যাধির নাম শুনে পর্যন্ত আমি একেবারে কাবু হয়ে পড়েছি। মনে হচ্ছে কে যেন আমার বুকের উপর জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছে। উঠি বসি সাধ্য কি? নির্মলা এসে আমার মুখে ওষুধ ঢেলে দিলে। উদাস চোখে তার দিকে তাকিয়ে রইলুম। আজ তার মলিন মুখ, এসে বেশে কোনো শ্রী নেই, কিন্তু এই বিষণ্ণতা ও মলিনতার মধ্যেই তার রূপের শিখা যেন বেশি জ্বলন্ত হয়ে উঠছে। আস্তে আস্তে বললুম, নির্মল, আমি আর বেশি দিন নই। অন্য কোনো স্ত্রীলোক হয়তো পাড়া কাঁপিয়ে কেঁদে উঠত, কিন্তু নির্মলা শুধু বলল, ভয় কি? তোমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? এত সহজে তুমি আমার এ রোগটাকে উড়িয়ে দিতে চাও? আরও কিছু বেশি হলে তোমার ওই স্মৃতির সিঁদুর কোথায় থাকবে নির্মলা? নির্মলা হঠাৎ পিছন ফিরে দাঁড়ালো, তারপর জানালাটা বন্ধ করে দিল। আমি বুঝলুম সে পিছন ফিরেছে মুখের ভাব লুকোবার জন্য। জানালা বন্ধ করে দেওয়া একটা ছল মাত্র। আমি স্তব্ধ হয়ে রইলুম। নির্মলার বিড়ালটা বিছানার উপরে লাফিয়ে উঠল, তারপর আরামে ঘুমোবার মতলবে আমার বুকের উপর চড়ে বসল। নির্মলা ছুটে এসে হঠাৎ তার বিড়ালকে এমন এক চড় মারল যে আয়েশের আশা ছেড়ে সে এক লাফে আমার বুক থেকে নেমে লেজ তুলে সরে পড়ল। ব্যাপারটা তোমাদের চোখে সামান্য ঠেকবে, কিন্তু আমার কাছে তুচ্ছ নয়, কারণ পুষিকে এর আগে নির্মলার হাতে কখনো মার খেতে দেখিনি। নির্মলাকে এইমাত্র কড়া কথা বলেছি বলে মনে একটা বড় ঘা লাগলো। গাঢ় স্বরে ডাকলুম, নির্মলা। সে আমার কাছে এসে দাঁড়ালো। বললাম, আমার কষ্টে তুমি কষ্ট পাও? আমাকে তুমি ভালোবাসো? নির্মলার মুখে হঠাৎ একটা তরল হাসি খেলে গেল। তারপরেই আমার অসুখের কথা ভেবেই তার সে হাসি থেমে গেল। নির্মলা, তুমি কি আমায় ভালোবাসো? বলো, বলো। স্বামী হতে গেলে স্বভাবটা কিছু কর্কশ, কিছু গম্ভীর হওয়া চাই, এই ছিল আমার ধারণা। কিন্তু কেন জানি না সেদিন আমার মুখ থেকে গাম্ভীর্যের মুখোশ কী করে হঠাৎ খসে পড়েছিল। তার পরের দিন সকালে নিজের ছেলে মানুষের কথা ভেবে নিজেই যেন লজ্জা পেয়েছিলুম। আজও তা ভুলিনি। সামান্য কারণেই কেন যে প্রাণ চঞ্চল হয়, মুখ দিয়ে কেন যে শিশুর হালকা কথা বেরিয়ে পড়ে, এ এক মহারহস্য। কিন্তু তবু আজ আমার মনে হচ্ছে
সে সময় সত্যিই যদি ছেলে মানুষ থাকতে পারতুম, আজ তাহলে দুঃখের কাহিনী লিখতে হতো না। পরদিন ভিন্ন গ্রাম থেকে এক পাশ করা ডাক্তার আনালুম। ডাক্তারের মুখে একটু ভরসা পেলুম যে আমার রোগ এখনো সাংঘাতিক হয়ে ওঠেনি। হয়তো সেটি মিথ্যা প্রবোধ। চিকিৎসা চলতে লাগলো। ঘরে ওষুধের শিশি খুবই বাড়ল, কিন্তু রোগ কমল না। এমনি সময় আরেকটি ঘটনা ঘটল। সেদিন ভর সন্ধ্যায় বাদল নামল। নবীন আষাঢ়ের প্রথম বৃষ্টি। আমি বিছানার উপর বালিশে পিঠ রেখে বসেছিলাম, জানালাটা একটু ফাঁক করে দিয়ে। গুমট করা ঘরের মধ্যে মাঝে মাঝে ঝুরু ঝুরু জলের ছাট এসে গায়ে লাগছে। আহ, সে কি মিষ্টি! হঠাৎ নিচের পথে চোখ পড়ল। সন্ধ্যার আবছায়ায় স্পষ্ট বোঝা গেল না, কিন্তু মনে হলো কি একটা লোক যেন ছাতি মাথায় দিয়ে আমার বাড়ির ভিতর ঢুকে পড়ল। প্রথমে ভাবলুম ডাক্তার, কিন্তু একে তো ডাক্তারের এখন আসবার কথা নয়। তাই এই বৃষ্টি। আচ্ছা, ডাক্তার তো এখানেই আসবেন, দেখা যাক। একে একে 5 মিনিট কেটে গেল। না, ডাক্তার নয়। তবে ও কে? আমার এই চোখের ভ্রম? না, তাই বা কী করে বলি। আস্তে আস্তে বিছানা থেকে উঠলুম। দরজা ফাঁক করে দেখলুম রান্নাঘরে নির্মলা নেই। এ সময় তো তার এখানেই থাকবার কথা। কোথায় গেল সে? নিজের অসুখের কথা ভুলে গেলুম। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে 1টি 2টি 3টি ঘর পেরিয়ে এলুম। নির্মলা কোথাও নেই। হঠাৎ দেখলুম বৈঠকখানা থেকে আলোর রেখা বাইরে এসে পড়েছে। খুব সন্তর্পণে চোরের মতন দরজার পাশে গিয়ে দাঁড়ালুম। ধারালো তীরের মতো একটা অচেনা গলার আওয়াজ আমার কানে এসে লাগলো। কে বলছে? না বুঝে বদ সঙ্গে মেশেছিলুম। তোমার বাপ তাই তোমার সঙ্গে আমার বিয়ে দিতে চাইলেন না। নির্মল, এখন আমি মদ খাই না বটে, কিন্তু তোমাকে বাধা দিয়ে আমার স্ত্রী বলল। ললিত, ও কথা আর তুলো না। ছেলেবেলায় আমরা যেমন 2 ভাই বোনের মতো একসঙ্গে ছিলুম, এখনও তেমনি করে আর থাকতে না পারলেও তুমি আমার ভাই, আমি তোমার বোন। নির্মলার স্বর কি অস্বাভাবিক। ললিত, সেই ডাক্তার ললিত যে একদিন আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল, যাকে আমি সন্দেহ করে তাড়িয়ে দিয়েছিলুম, আমাকে লুকিয়ে তারই সঙ্গে নির্মলার এই কী কথা হচ্ছে? নির্মলা দরজার দিকটা একবার দেখে নিয়ে বলল, ললিত শোনো, আমার বেশি সময় নেই। উনি টের পেলে আর রক্ষে রাখবেন না। তোমাকে এখানে আসবার জন্য কেন চিঠি লিখেছি তা তো জানো না। ললিত বলল, না, আমার স্বামীর বড় অসুখ। কী অসুখ? নির্মলা অল্প কথায় আমার রোগের বর্ণনা করল। সব শুনেন ললিত বলল, রোগী না দেখে এত বড় রোগ ধরা অসম্ভব। তাছাড়া যক্ষা যদি হয়েই থাকে, তবে তুমি বাপের বাড়ি চলে যাও। এই কি কথা ললিত? হ্যাঁ, অবশ্য যাবার আগে রোগীর সেবার জন্য একজন ভালো লোক ঠিক করে যাও। সে কি হয়, হতেই হবে। এসব রোগীর কাছে স্ত্রী থাকলে রোগীরই অনিষ্ট। নির্মলা কিছুক্ষণ ভেবে বলল, ওকে যদি জানতে ললিত, আমাকে উনি এখান থেকে 1 পা নড়তে দেবেন না। অনেকক্ষণ হয়ে গেল, আর নয়, আজ আসি। আমি পা টিপে টিপে আবার উপরে উঠলুম। তখনও বৃষ্টি পড়ছিল। জলে আমার কাপড় চোপড় অল্প ভিজে গেল। নির্মলা ঘরে এসে আমাকে জিজ্ঞাসা করল, কেমন আছো? কোনো জবাব না দিয়ে পাশ ফিরে শুলুম। রাগে আমার সর্বাঙ্গ কাঁপছিল। নির্মলা খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি দেখে সে আমার পায়ে আর কাপড় চোপড়ে হাত দিল। বেশ বুঝলুম সে চমকে উঠল। আমি মুখ ফিরিয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলুম। নির্মলা আমার দৃষ্টিতে যেন আহত হয়ে 2-3 পা পিছিয়ে হটে গেল। আমায় উদ্বিগ্ন স্বরে বলল, তুমি তুমি কি বাইরে গিয়েছিলে? যতটা পারা যায় গলাটা ভারী করে বললুম, তুমি মরো, আমিও তাহলে নিশ্চিন্ত হয়ে মরতে পারি। মরার মতো সাদা মুখে ঘাড় হেঁট করে নির্মলা ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমার দিকে আর চাইতেও পারল না। সে কি বুঝতে পেরেছে আমার চোখে ধুলো দেওয়া কত শক্ত? বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলুম,
আমি তো মরবই। যে রোগে ধরেছে কথায় বলে তা শিবের অসাধ্য রোগ। আমি মরলে নির্মলার কি হবে? সে কোথায় থাকবে, কার কাছে? তার বাপ নেই, মা নেই, এক ভাই আছে, সেও গরিব, আবার মাতাল। নির্মলার এই বয়স, এই রূপ, সংসারের নিয়ম পাক চক্রে পড়লে সে কি আর আপনাকে সামলাতে পারবে? তারপর ওই ললিত, নির্মলার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল। সে এখনও নির্মলাকে ভুলতে পারেনি নিশ্চয়ই। ছেলেবেলা থেকে তারা দুজনে দুজনকে জানে। তাদের মধ্যে এখনও একটি ভালোবাসার টান থাকা স্বাভাবিক। নির্মলা এখনও তাকে দেখতে চায়, এর প্রমাণও আমি হাতে হাতে পেয়েছি। নির্মলা মনে মনে সত্যিই আমাকে ভালোবাসে, না কেবল কর্তব্যের জন্য যেটুকু করবার তা করে, এটা ঠিক জানি না। কিন্তু সে যে আমাকে ভয় করে, এ কথা বেশ বোঝা যায়। ললিত এখনই পরামর্শ দিচ্ছে আমাকে একলা ফেলে নির্মলা চলে যাক। নির্মলাও তার কথা শুনত যদি না আমাকে ভয় করত। আমি বেঁচে থাকতেই এই। কমলিনী নির্মলার বোন, এক রক্তে তাদের জন্ম। যতদিন সধবা ছিল ততদিন কমলির নামে তো কিছুই শুনিনি। বিধবা হয়ে কমলিনী বাপের বাড়ি গেল, তারপর বছর ঘুরতেই শুনলাম সে কুলত্যাগ করে কুল ছেড়ে ও কুলে ভেসেছে। কমলিনীর জীবনে যা ঘটেছে নির্মলার জীবনেও যে তা ঘটবে না কেন? বিশেষত নির্মলার সামনে বিশেষ এক প্রলোভন আছে। ললিত তার বাল্যবন্ধু, ললিতকে সে এখনও দেখতে চায়। ললিতের সঙ্গে তার বিয়ের কথাও হয়েছিল। ললিত এখনো বিয়ে করেনি। ওই সুপুরুষ ললিতকে আমি ভয় করি। সে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কেবল নির্মলা আর ললিতকে স্বপ্ন দেখতে লাগলুম। ভীষণ সব স্বপ্ন। স্বপ্নের চোটে আমার ঘুম ভেঙে গেল। ঘর্মাক্ত দেহে বিছানা থেকে লাফিয়ে মেঝেতে গিয়ে পড়লুম। জানালার কাছে ছুটে গেলুম। তখনও বৃষ্টি পড়ছিল। চিৎকার করে বলে উঠলুম, এ হবে না, এ হবে না। নির্মলা আমার, আমি তাকে ভালোবাসি, মরে গিয়েও ভালোবাসবো। মরবার আগে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব নির্মলা, নিয়ে যাব, নিয়ে যাব। অন্ধকারে হঠাৎ কে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। আমি বিহ্বলের মতো বললুম, কে তুমি? ও গো, আমি। হ্যাঁ নির্মল, শোনো, আমি তোমাকে নিয়ে যাব, ছাড়বো না। কি বলছো গো, কি বলছো তুমি? তোমার কি হয়েছে? তখন আমার চমক ভাঙল, মাথাটা ঘুরে উঠল, পা টলতে লাগলো। কোনো রকমে নির্মলার গা ধরে বেহুশের মতো মাটির উপরে ধূপ করে বসে পড়লুম। ডাক্তার, সেই রাত্রে আমার মাথার ভিতরে যেরকম ভাব এসেছিল, এখনও ফি বছরের সেই সময়টাই আমি পাগল হয়ে যাই। আমার মাথায় ঠিক তেমনি ধারা ভাব আসে। সেই রাত্রি থেকেই যে আমাকে উন্মাদ রোগে আক্রমণ করেনি তা কে বলতে পারে? তুমি বলতে পারো ডাক্তার? ওহ, সে স্বপ্নটা কি বাস্তব! লিখতে লিখতে এখনও আমার চোখের উপর সেই দৃশ্য আগুনের রেখায় জেগে উঠছে, আর আমার সর্বাঙ্গ কাঁপছে। মনে হচ্ছে আমি বুঝি আবার পাগল হয়ে যাব। মা গো, এ কি যন্ত্রণা, কি যন্ত্রণা! সারাদিন আর সারা রাত শুধু ললিত আর নির্মলার কথাই ভেবে যেতুম। তাদের সেই গুপ্ত সাক্ষাৎ, ভীষণ স্বপ্নদৃশ্য আমার মাথা গরম হয়ে উঠত। মনে হতো যেন আমি পাগল হয়ে যাচ্ছি। এমন সময় নির্মলা অসুখে পড়ল। আমাকে যে ডাক্তার দেখছিলেন তিনিই তাকে দেখতে লাগলেন। প্রথম 2-3 দিন অসুখ ক্রমেই বেড়ে উঠতে লাগলো। ডাক্তার পর্যন্ত ভয় পেয়ে গেলেন, কিন্তু আমার একটুও ভয় বা ভাবনা হলো না। ডাক্তার, তুমি কি বিশ্বাস করবে, নির্মলার তখন মৃত্যু হলে আমি খুব খুশি হতুম। হ্যাঁ, সত্যি কথা, আমি তো মরবই, তবে সে কেন বাঁচবে? আমাকে স্বার্থপর ভাবছ? না, আমি তা নই। নির্মলাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেই ভালোবাসার তল নেই, সীমা নেই, অন্ত নেই। কিন্তু বলেছি তো, নারীর চঞ্চল মনকে আমি বিশ্বাস করি না। আমি মারা যাওয়ার পর নির্মলা নির্মল থাকতে পারবে না, পারবে না। নির্মলা একদিন জ্বরের ঘোরে ভুল ভুগছিল। সে জ্বরের ঘোরে ললিতের সাথে কথা বলছিল। ললিতকে বলছিল, তুমি বিয়ে করো, তাহলেই সুখী হব। তারপর সে চুপি চুপি বিড়বিড় করে আরও কত বলতে লাগলো। ডাক্তার, রোগের ঘোরেও সে ললিতকে ভোলেনি। তাই কামনা করছিলুম নির্মলা মরুক, আমি মরবার আগে নির্মলা মরুক। সেদিন বিকালবেলায় তার ঘরে গেলুম। ঢুকেই দেখি
নির্মলা শুয়ে শুয়ে একখানা চিঠি পড়ছে। চিঠি পড়তে পড়তে সে এমনি তন্ময় হয়ে উঠেছিল যে আমার পায়ের শব্দ মোটেই তার কানে ঢুকল না। যখন একেবারে তার বিছানার কাছে গিয়ে দাঁড়ালুম, তখন সে মুখ তুলে আমাকে দেখেই চমকে উঠল। তারপর চিঠিখানা তাড়াতাড়ি কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলল। দেখলুম তার চোখের সামনে কানায় কানায় জল টলমল করছে চিঠি পড়তে পড়তে। সে কাঁদছে। কেন? কৌতূহলী জিজ্ঞাসা করলুম, কার চিঠি নির্মল? নির্মলের মুখখানা পাঙ্গাসপানা হয়ে গেল। সে জবাব দিল না। আমি আবার জিজ্ঞাসা করলুম, কার চিঠি? কিন্তু ও কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে রইল। আমি আর সইতে পারলুম না। নারীর কি আস্পর্ধা! তার এই নীরবতা অসহ্য। তাকে অনেকভাবে জিজ্ঞাসা করলাম, অনেকভাবে বললাম, কিন্তু সে কিছুই আমাকে বলল না। শেষে কোনো মতে আর না পেরে উঠে তীক্ষ্ণ স্বরে বলে উঠলাম, বোঝা গেছে সেই লম্পট ললিতের চিঠি। তোমার বোন বিধবা হয়ে কুলত্যাগ করেছে। তোমার বোধ হয় অত দেরিও সইছে না। স্বামী বেঁচে থাকতেই কুলে কালি দিতে চাও। কুলোটার বংশে তোমার জন্ম। তুমিও। ছিলাছেঁড়া ধনুকের মতো চকিতে সোজা হয়ে নির্মলা দাঁড়িয়ে উঠল। তার দুই চোখ স্থির বিদ্যুতের মতো আমার চোখের উপর জ্বলতে লাগলো। তার মাথা থেকে গা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। কি যেন সে বলতে চায়, কিন্তু রাগের আবেগে তার কথা কণ্ঠের মধ্যে অবরুদ্ধ হয়ে গেছে। অনেক কষ্টে শেষটা এক নিঃশ্বাসে দীপ্ত স্বরে বলে উঠল, কি? কুলোটার বংশে আমার জন্ম? আমি কুলোটা? নির্মলাকে বরাবর নেতিয়ে পড়া লজ্জাবতী লতার মতো সংকোচে জড়সড় দেখে আসছি। আজ তার একই মূর্তি, একই ভাব। এ যে কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। মুহূর্তে কেমন পরিবর্তন কি সম্ভব! আমি দ্বিতীয় বাক্য ব্যয় না করে ঘর থেকে নিজের ঘরে চলে এলুম। নিজের ঘরে এসেই কেমন যেন নিজেকে ধিক্কার দিতে লাগলুম। আমি স্ত্রীকে ভয় পাই? আমি কাপুরুষ? দোষ করেছে ও, আর পালিয়ে এলাম আমি? কার চিঠি সেটা? নিশ্চয়ই ললিতের। ললিত ললিত, নির্মলা তোমাকেই ভাবছিল। তোমাকে যদি এখন আমি হাতের কাছে ভাগে পাই, তবে নির্মলার সামনে তোমাকে হিড় করে টেনে নিয়ে গিয়ে দুই হাতে তোমার গলা টিপে ধরে আস্তে আস্তে ক্রমে ক্রমে চেপে চেপে নিঃশ্বাস বন্ধ করে তোমাকে আমি খুন করে ফেলি। তোমাকে চোখের সামনে নির্মলা মরতে দেখে কেঁদে উঠবে, আর তার কান্নার উত্তরে আমি আকাশ ফাটিয়ে হেসে উঠবো, হা 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 করে। হঠাৎ আমার হুঁশ হলো। এ কি? বিছানার একটা বালিশ দু হাতে চেপে ধরে সত্যিই আমি যে বিকট স্বরে হাসছি। হ্যাঁ, আমি কি পাগল হয়ে গেলুম? এ আমি কি করছি? গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালুম। বাতাসের সঙ্গে যুঝে কোনো লাভ নেই। একটা কিছু করা চাই। এক মনে ভাবতে লাগলুম। তেমন ভাবনা আর কখনো ভাবিনি। ঝি এসে খবর দিল ডাক্তারবাবুর লোক এসেছে। তাকে উপরে আনতে বললুম। যে এলো সে ডাক্তারের কম্পাউন্ডার। কম্পাউন্ডার নির্মলার জন্য দুটো ওষুধ এনে দিল। সে বলল একটা খাবার আর একটা বুকে মালিশ করার। শিশু দুটো দেখলুম। মালিশের ওষুধের শিশিতে একখানা কাগজে বড় বড় করে ইংরেজি হরফে লেখা ২০। শিশিটা এক মনে দেখতে দেখতে কম্পাউন্ডারকে জিজ্ঞেস করলাম, এ খেলে কি মানুষ মরে? মরে বই কি। খানিক ভেবে আবার জিজ্ঞাসা করলুম, যদি সমস্তটা খায় ১২ ঘন্টার মধ্যে মরে যেতে পারে। সেই রাত্রি, কাল রাত্রি, ওকে যেন ধারালো ছুরি দিয়ে ছেঁদা করে সে রাত্রির সমস্ত অন্ধকার আমার বুকের মধ্যে পুড়ে দিয়েছে। সে রাত্রি কি ভুলবো? ভুলতে কে পারি? ডাক্তার, সেরকম রাত কখনো দেখিনি। তেমন ঘুটঘুটে অন্ধকার আর কখনো দেখিনি। যেমন ঝুপঝুপ বৃষ্টি, তেমনি হুড় হুড় ঝড়। মরমর করে বড় বড় গাছের ঢাল ভেঙে পড়ছে। সেই সঙ্গে ক্রমাগত গুড় গুড় করে বাস ডাকছে আর ডাকছে। সে রাতে পৃথিবীকে মনে হচ্ছিল যেন শুধু শব্দের পৃথিবী। এক পা করে নির্মলার ঘরের দিকে গেলুম। খাটের পাশে গিয়ে ইচ্ছে করে নীরস কর্কশ্বরে বললুম, কেমন আছো? সে আমার দিকে পেছন ফিরে শুলো। আমি চাইছিলুম সে রাগ করুক, তাই আমার ইচ্ছা। আমি তেমনি সরে বললুম, আমার শরীর অসুখ, কখন আছি কখন নেই। এই দুর্যোগে বিছানা ছেড়ে উঠে আমি এলুম তোমার কাছে, আর তোমার কিনা এই ব্যবহার? যেই রক্তে কমলিনী জন্মেছে সেই রক্তেই তোমার জন্ম। স্বামীকে তুমি ভক্তি করবে কেন? আমি তো ললিত নই।
এই কথাগুলো বলবে বলে আমি অনেকক্ষণ থেকে মুখস্থ করে রেখেছিলাম। নির্মলা বিছানায় উপুর হয়ে পড়ে দুহাতে প্রাণপণে মাথার বালিশটি চেপে ধরল, যেন শোনে অনেক কষ্টে আপনাকে সামলে নিচ্ছে। আমি আবার বললুম, তুমি অসতী, তোমার মৃত্যুই ভালো। নির্মলা শিউরে উঠল। শোনো, যা বলতে এসেছি, মাথার উপরে যে শিশিটা রইল ওটা বিষ, খেলে লোক মরে যায়। ওটি বিষ, ভয়ানক বিষ, বুঝলে? কে এক পণ্ডিত বলেছিলেন, সঙ্গীন মুহূর্তে কারোর মাথায় কোনো কুসংকেত ঢুকিয়ে দিলে সেটি সাংঘাতিক হয়ে ওঠে। এই মুহূর্তে নির্মলার আচ্ছন্ন দুর্বল মস্তিষ্কের যে অবস্থা, এখন কেমন করে কি ইঙ্গিত দিলে আমার কার্যোদ্ধার হবে, আগে থাকতে তার প্রত্যেক কথাটি তন্ন তন্ন করে ভেবে রেখেছিলুম। ঠক করে নির্মলা শিওরে ওষুধের শিশিটা রেখে দিলুম। আস্তে আস্তে দরজা পর্যন্ত এসে ফিরে দাঁড়ালাম। তারপর প্রত্যেকটি কথাটিতে খুব জোর দিয়ে দিয়ে কর্কশ স্বরে আবার বললুম, তুমি মোলে আমি বাঁচি, কিন্তু বলে দিচ্ছি, শোনো, ওটা খাবার ওষুধ নয়, মারাত্মক বিষ। খেও না যেন, ভয়ানক বিষ, খেলেই মরবে। নির্মলার ঘর থেকে বেরোতেই কেন জানি না আমার প্রাণে কেমন একটা আতঙ্ক হলো। ছুটতে ছুটতে নিজের ঘরে এসে ঢুকে পড়লুম। তাড়াতাড়ি ধরাম করে দরজা এঁটে বন্ধ করে দিলুম। ঘরের এক কোণে জুবুতুবু হয়ে বসে বসে কাঁপছি আর কাঁপছি। এত কাঁপুনি কেন রে বাপু? শীত নেই, গা কাঁপে কেন? আমি কি কাপুরুষ? যার মরবার ভয় নেই সে মরবে নিশ্চয়ই। যে মরতে প্রস্তুত তার আবার কিসের ভয়? কাকে ডরায় সে? তবু বুকের কাজটা থেকে থেকে কেন দুরু দুরু করে ওঠে। উফ, কি অন্ধকার! এত অন্ধকারও পৃথিবীতে ছিল? এ কি পৃথিবীর অন্ধকার না নরকের? অন্ধকার যেন ঘুরছে ফিরছে, এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে, জমাট হচ্ছে, তাল পাকাচ্ছে। ওই যে শোঁ শোঁ করে ঘরের মধ্যে কি এসে ঢুকে পড়ল। ও কি ঘরের হাঁক না অন্ধকারের দীর্ঘ নিঃশ্বাস? চুপ চুপ, ওই শোনো, অন্ধকারে কে যেন যন্ত্রণায় কাঁদতে কাঁদতে কেঁদে উঠছে না? ওই ওই যে মাটিতে কান পেতে শোনো। সত্যি সত্যি মনে হলো পাশের ঘরে কে যেন কাঁদছে, কে যেন যন্ত্রণায় ছটফট করছে। সে কি কান্না, সে কি ছটফটানি! থেকে থেকে আমি আঁতকে আঁতকে উঠতে লাগলুম। নিজের দেহকে যতটা পারি গুটিয়ে নিয়ে বিছানায় চাদর কানায় সর্বাঙ্গ মুড়ি দিয়ে কুণ্ডলি পাকিয়ে বালিশে মুখ বুজে পড়ে রইলুম। দুহাতে প্রাণপণে দুকান চেপে ধরলুম। তবু সে কান্না থামলো না। আমি বিকৃত স্বরে চিৎকার করে উঠলুম, নির্মল, নির্মল, আর কেঁদো না, আর কেঁদো না। সত্যি বলছি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি তো মরবই, আজ না হয় দুদিন পরে। তাই তোমাকে। না, তবু তো কান্না থামে না। এ কি সর্বনেশে কান্না গো! আর সহ্য করতে পারলুম না, ধর্মর করে উঠে ছুটে গিয়ে জানালা খুলে দিলুম। প্রচণ্ড ঝড়ের শব্দে কান্নার শব্দ কোথায় মিলে গেল। এইভাবে চোখ মুদে দাঁড়িয়ে রইলুম কতক্ষণ কে জানে। যখন চোখ চাইলুম তখন দেখি ভোরের আলো ফুটে গেছে। কালকের রাতের ঘটনা স্বপ্ন বলে মনে হতে লাগলো, কিন্তু সেই স্বপ্ন কি কঠোর সত্য? ঝি বামুন তখনও আসেনি। কোথাও কোনো জনপ্রাণীর শব্দ নেই। ঘরে ঢুকে প্রথমেই চোখে পড়ল খাটের উপরকার থাকের দিকে। মালিশের শিশিটা সেখানে নেই। খুব জোরে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালুম, নইলে মাথা ঘুরে পড়ে যেতুম। বিছানার চাদরে মাথা থেকে আঁঠু পর্যন্ত ঢেকে মেঝের উপর স্থির হয়ে শুয়ে আছে নির্মলা। তার আর কিছু দেখতে পেলুম না, কেবল পা দুটি ছাড়া। ওহ, এ কি সেই নির্মলার পা? রক্তহীন, কালিমালিপ্ত, আড়ষ্ট। প্রাণ শিউরে উঠল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগলুম। যা দেখেছি যথেষ্ট। চাদর খুলে অমুক কে দেখবে? আমি পারবো না। এত ভয়ানক মৃত্যু কে জানতো? মেঝের উপরে একখানা কাগজ পড়ে রয়েছে না? হ্যাঁ, সে নিশ্চয়ই সেই চিঠি। এ চিঠি এতক্ষণ প্রাণপণে যে আগলে ছিল, সে এখন কোথায়? ভয়ে ভয়ে গুড়ি মেরে এক পা করে এগিয়ে চিঠিখানা তুলে নিলাম। নিজের ঘরে এসে চিঠিখানা চোখের সামনে ধরলুম। প্রথমেই হাতের লেখা দেখে মন চমকে উঠল। এ কি? এ তো পুরুষের লেখা নয়। শ্রীচরণে সুদিদি, বড় লজ্জায় মুখ পুড়িয়ে তোমাকে এই চিঠি লিখছি। সংসারে তুমি বই এই পোড়ার মুখীর আপন বলতে আর কে আছে? দিদি, যার কথায় ভুলে ধর্ম ছেড়েছি, কুলে কালি দিয়েছি, সে এখন আমায় পথে বসিয়ে কোথায় পালিয়েছে। আমি এখন খেতে পাচ্ছি নে,
এই সময় তুমি যদি কিছু দাও তবে প্রাণে বাঁচব। আর কি লিখব? উপরে ঠিকানা দিলুম, অভাগিনী কমলিনী। চিঠি পড়ে বজ্রাহতের মতো স্তম্ভিত হয়ে বসে রইলুম। কমলিনীর পত্র। নির্মলা তাই আমায় এই চিঠি দেখায়নি, তাই সে কাঁদছিল। আর আমি এতক্ষণ স্থির হয়েছিলুম, আর পারলুম না। মেঝেতে কপাল টুকতে টুকতে চেঁচিয়ে কেঁদে উঠলুম। ডাক্তার, এই আমার কথা। আমি যে কি পাষণ্ড তা কি বুঝতে পারছো? আমার মতন আশ্চর্য অস্বাভাবিক মানুষ তুমি কি আর কখনো দেখেছ? কিন্তু সবুর করো, এখনো একটু বাকি আছে। আমি শ্মশানে যাইনি, যেতে পারিনি। গায়ের লোকেরা এসে নির্মলাকে শ্মশানে নিয়ে গেল। খবর পেয়ে ললিত এসেছিল। তার উপর আমার আর রাগ ছিল না। সে কাঁদছিল। আমি কাঁদছি দেখে সে চোখের জল মুছে আমার কাছে এসে দাঁড়ালো, আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আমি বললুম, ললিতবাবু, শুনেছি আপনি নাকি মস্ত ডাক্তার। একটা কথা রাখবেন কি? আপনি ঠিক বলবেন, লুকোবেন না। ললিত বলল, কি কথা আগে শুনি। আমার যক্ষ্মা হয়েছে, জানেন তো। আপনি আমাকে একবার পরীক্ষা করে ঠিক করে বলুন, কত শীঘ্র আমি মরব। আপনার পায়ে পড়ছি, কিছু লুকোবেন না। মরণে আমার ভয় নেই। ললিত কুণ্ঠিত স্বরে বলল, মাপ করবেন, এতে পায়ে পড়াপড়ির কী আছে? যখন জানতে চাইছেন, কিছুই লুকোবেন না। ললিত খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে নানা পরীক্ষা করল। তারপর বলল, আমার যতদূর বিদ্যা তাতে বলতে পারি আপনার একেবারেই যক্ষ্মা হয়নি। হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ। আমি দুহাতে ললিতের দুহাত জড়িয়ে ধরে কাতর সরে বললুম, বলুন বলুন, লুকোবেন না। আমার যক্ষ্মা হয়নি, বলেন কি? আমার রকম দেখে ললিত আশ্চর্য হয়ে বলল, আমি ঠিক বলছি, কিছুই লুকোইনি। আপনি আমার কথা বিশ্বাস করুন। ওহ, আমার নির্মল, আমার নির্মল। এই আলো ভরা পৃথিবী আমার চোখে এক লহমায় আঁধার ঢাকা হয়ে গেল। অজ্ঞান হয়ে পড়লুম আমি। যখন জ্ঞান হলো দেখলুম স্মৃতির শ্মশান আমি পরিত্যক্ত, উন্মত্ত, জীবন মৃত। ডাক্তার, না, আর থাক। এই অপূর্ব পাগলের বিচিত্র কাহিনী পড়া সাঙ্গ হইল। মনটা কেমন ভারাক্রান্ত হইয়া উঠিয়াছিল। তাড়াতাড়ি উঠিয়া বলিলাম, চলো চলো, তোমার এই গারদ থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচি। শচীশের সঙ্গে বাহিরে আসিলাম। ফটকের দিকে যাইতে যাইতে পথে সেই পাগলের ঘর পড়িল। সেদিকে তাকাতেই দেখি আকাশের দিকে স্থির নেত্রে চাহিয়া সেই পাগল স্তব্ধভাবে দাঁড়াইয়া আছে। তাহার পাষণ্ড মুখে সূর্যের কিরণ লাগাতে গাল উঁচু উঁচু হাড় দুখানা যেন আরও বেশি বাহির হইয়া পড়িয়াছে। হঠাৎ শচীশকে দেখিয়া পাগল ডাকিল, ডাক্তার, ডাক্তার। শচীশ তার কাছে গেল। হাত বাড়াইয়া পাগল কহিল, হাতটা দেখো তো একবার। শচীশ তার হাত ও বুক পরীক্ষা করিয়া বলিল, তাই তো, আপনার যে যক্ষ্মা হয়েছে। ম্লান হাসিয়া পাগল বলিল, আহ, বাঁচলুম। শচীশ আমার কাছে আসিয়া নিম্নস্বরে বলিল, যখন ভালো থাকে তখনও এই পাগলামিটুকুই গোছে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।